সৌদি আরবের এক অচেনা ঘরে আমার মুখোমুখি হয় বাবা ও ছেলের ভয়ঙ্কর নির্যাতনের। নিপীড়ন, ভয় আর মানসিক যন্ত্রণা। বাবার সামনে ছেলে, ছেলের সামনে বাবা, দুইজনে মিলে আমার দেহ ভোগ করত। কিভাবে এক বাস্তব জীবনের গল্প, যা আজও অনেকের ছায়া হয়ে আছে। শুনুন আমার কষ্টের সেই ভয়ঙ্কর দিনগুলো। সৌদিতে আসার পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। কাজের চাপ থাকলেও মানিয়ে নিতে পারছিলাম। কপিলের স্ত্রী আমেনা বেশ ভদ্র ছিলেন, যদিও বেশি কথা বলতেন না। কিন্তু সময় যত যাচ্ছিল, কপিল হাসান আল মোতাইর আচরণ বদলাতে শুরু করলো। প্রথমে সে ছোটখাটো অজুহাতে আমার ঘরের কাছে আসতো। এই কাপড়গুলো ঠিক করে দাও, চা বানিয়ে দাও, এখনই চাই। শুরুতে এগুলো স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু অদ্ভুত দৃষ্টি আর অচারিত কাছে আসা আমাকে অস্বস্তিতে ফেলছিল। প্রথম অস্বস্তির মুহূর্ত, একদিন দুপুরে সবাই ঘুমিয়ে আছে, আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পিছন থেকে কপিল এসে দাঁড়ালো। আমি চমকে উঠলাম। সে হাত বাড়িয়ে রান্নাঘরের তাক থেকে কিছু নিতে গেল, কিন্তু ইচ্ছে করে তার হাত আমার কাঁধে ছোঁয়া লাগালো। আমি দ্রুত সরে এলাম, কিন্তু সে হাসতে হাসতে বলল, ভয় পেও না, তুমি তো আমার ঘরের মানুষ এখন। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি চুপ করে নিজের কাছেই মন দিলাম, কিন্তু মনের ভিতর এক ধরনের ভীতি জন্ম নিল। 2 সপ্তাহ পর একদিন আমিনা ম্যাডাম হঠাৎ জানালেন তিনি বাচ্চাদের নিয়ে 1 মাসের জন্য মায়ের বাড়ি যাবেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি গেলে আমি এখানে একা থাকবো? তিনি হাসলেন, না না হাসান, কপিল তো আছে, তোমার কিছু হবে না। কথাগুলো যেন আশ্বাসের বদলে সতর্কবার্তা হয়ে আমার কানে বাজলো। প্রথম হুমকি। আমিনা যাওয়ার 2 দিন পর রাত 11:30টায় দরজায় আবার টোকা পড়লো। আমি ভয়ে দরজা খুললাম না। কিছুক্ষণ পরে টোকা জোরে হতে লাগলো। ভয় পেয়ে দরজা খুলতে কফিল হাসতে হাসতে ভিতরে ঢুকে পড়লো। সে ধীরে ধীরে বলল, তুমি এখানে আমার অধীনে, বাইরে কেউ নেই তোমাকে বাঁচানোর জন্য। যা বলবো তাই করতে হবে। আমি কাঁপা গলায় বললাম, আমি শুধু কাজের জন্য এসেছি, অন্য কিছু পারবো না। সে হেসে বলল, কাজ তো করছোই, কিন্তু তোমার উপর আমার অধিকার আছে। সেই রাতে আমি বিছানায় শুয়ে কেঁদে কেঁদে রাত পার করলাম। বুঝতে পারছিলাম বিপদ শুরু হয়ে গেছে। ছেলের আগমন। পরের সপ্তাহে কপিলের ছেলে সাইদ বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এলো। বয়সে আমার চেয়ে খুব বেশি বড় নয়, কিন্তু তার চোখেও একই রকম শিকারী দৃষ্টি। প্রথম কয়েকদিন সে শুধু তাকিয়ে থাকতো, নানা অজুহাতে কথা বলতো। তারপর একদিন দুপুরে যখন কপিল বাইরে, সে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়ালো। তুমি খুব সুন্দর। এখানে আসার পর আমার মন ভালো হয়ে গেছে। আমি কিছু না বলে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে পথ আটকালো। বাবা যা চাই আমিও তাই। আমার মনে হলো আমি এক অদৃশ্য জালে আটকে গেছি, যেখান থেকে বেরোনোর পথ নেই। বন্দিত্বের অনুভূতি। এরপর থেকে প্রতিটি দিন আমার জন্য যন্ত্রণার হয়ে উঠল। সকাল থেকে রাত পর্যন্ত ভয় আর উদ্বেগে কাটতো। ফোন ব্যবহার করতে দিত না, বাইরে যাওয়ার অনুমতি ছিল না। জানালা দিয়ে বাইরের রাস্তা দেখতে দেখতে মনে হতো আমি যেন পাখির কাছেই বন্দি। খুব চুপচাপ কাজ করতাম, কারো চোখে না পড়ার চেষ্টা করতাম। কিন্তু কফিল আর তার ছেলে সুযোগ পেলেই অস্বস্তিকর আচরণ করত। কখনো ইঙ্গিতপূর্ণ কথা, কখনো অচারিত ছোঁয়া। একদিন সাহস করে কফিলের স্ত্রীকে ফোন করলাম। সব খুলে বলার আগেই তিনি কেটে দিলেন, তুমি নিশ্চয়ই কিছু ভুল বুঝছো। হাসান তোমাকে নিজের বোনের মতো দেখে। আমি অবাক হয়ে বুঝলাম কেউ আমাকে বিশ্বাস করবে না। এরপর কয়েকদিন আমি ভয়ে কাঁপতে কাঁপতে কাটালাম। রাত নামলেই মনে হতো আজ হয়তো সবচেয়ে খারাপটা ঘটবে। একটি ঘটনা যা আমাকে ভেঙে দিল। একদিন রাতে সাঈদ হঠাৎ আমার ঘরে ঢুকে পড়ল। আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু কফিল এসে দরজা বন্ধ করে দিল। তারপর তারা এমনভাবে আমাকে চেপে ধরলো যেন আমি মানুষই নই, শুধু তাদের শিকার। আমি প্রাণপণে মুক্ত হওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেই রাতে আমি ভেঙে পড়লাম। মনে হলো আমি আর আগের মতো নেই। আমার ভিতরের আলো নিভে গেছে। শেষে নিঃশব্দ কান্না। পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে কালো দাগ দেখে কেঁদে ফেললাম। আমি ঠিক করলাম যেভাবেই হোক এখান থেকে আমাকে বের হতে হবে। কিন্তু কিভাবে? ভাষা জানি না, কাউকে চিনি না, বাইরে যাওয়া নিষেধ। এই অচেনা দেশে আমি একা। সেই দিনের পর আমি আর কারো চোখে চোখ রাখতাম না, শুধু নিজের জন্য প্রার্থনা করতাম, আল্লাহ আমায় কোনোভাবে মুক্তি দাও। সেখানে আটকে থাকা প্রতিটা দিন যেন এক একটা অশ্লীল দাগ হয়ে রইল আমার জীবনের পৃষ্ঠায়। প্রতি রাতে যখনই সবাই ঘুমিয়ে পড়তো, আমি একাকী কেঁদে বসতাম। মনে হতো যদি এখান থেকে পালাতে পারতাম, কিন্তু কিভাবে? আমি জানতাম একলা আমি কিছুই করতে পারবো না। আমার কাছে ছিল মাত্র কয়েকটা স্মার্টফোন নম্বর, যেগুলো দিয়েছিল দালাল রাশেদ, কিন্তু ওর নাম্বার আর কাজ করছিল না। কোনো বিশ্বাসযোগ্য মানুষের সন্ধান মিলছিল না। কফিলের নিয়ন্ত্রণ। কফিল হাসান আর তার ছেলে সাঈদ আমার জীবন নিয়ন্ত্রণ করত।
এক কঠোর হাতে। ফোন, ইন্টারনেট, বাইরে যাওয়া সবকিছু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কফিল বলতো, তুমি এখানে আমার অধীনে, আমি তোমার জীবন। সাইদ বলতো, যদি পালানোর চেষ্টা করো তখন আর ফিরতে পারবে না। আমি জানতাম কথা শোনানো সহজ নয়, কিন্তু মনে হচ্ছিল বাঁচার একটাই পথ আছে, সাহস করে সাহায্য চাইতে হবে। বাংলাদেশি কাজের মেয়েদের সঙ্গে পরিচয়। একদিন বাড়ির পাশের বাসায় কাজ করা বাংলাদেশি মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। তার অনেকেই আগেও এমন পরিস্থিতিতে পড়ে এসেছে। তারা আমাকে বলল, চুপচাপ থাকো, ওদের রাগ দিলে বিপদ বাড়বে। কোনো হেল্পলাইন নাম্বার পেলে সেটি লুকিয়ে রাখো। তুমি যদি এম্বাসির সাহায্য নিতে পারো তখনই পালাতে পারবে। সেই কথা শুনে আমি মনস্থ করলাম আমি এম্বাসির সঙ্গে যোগাযোগ করব, যেখান থেকে ফিরে যাওয়ার ব্যবস্থা হবে। আমি কষ্ট করে স্মৃতিশক্তি কাজে লাগিয়ে চেষ্টা করলাম। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, মোবাইল লুকিয়ে ছোট একটি কাগজে এম্বাসির ফোন নাম্বার লিখে নিলাম। কিন্তু আমি জানতাম ফোন করাটা সহজ হবে না, কারণ কফিল সবসময় নজরদারি করে। এক বিপজ্জনক ফোন কল। এক রাতে সাহস করে ফোন করলাম। ফোন ধরে প্রথমে একজন আরবি ভাষায় কথা বলল। আমি কিছু বুঝিনি, তখন ইংরেজি জানতাম খুব কম। তবে বললাম, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ট্রাফেড হিয়ার, প্লিজ হেল্প। তারপর তারা আমাকে ধীরে ধীরে প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসা করলো, আমার নাম, কফিলের নাম, ঠিকানা। আমি সব বলে দিলাম যতটা জানতাম। কল শেষ হলে আমার হাত কাঁপছিল। মনে হচ্ছিল হয়তো এবার মুক্তির আলো আসছে। কপিলের সন্দেহ। ফোন করার কিছুদিন পরে কপিল বুঝতে পারলো আমি কাউকে ফোন করেছি। তার রাগ চরমে। একদিন রাতে সে কপিল বলল, তুমি কি আমাকে ঠকানোর চেষ্টা করছো? তোমার ফোন ছিনিয়ে নিলাম, আর যদি আবার ফোন করো ফল ভয়ানক হবে। সেই কথাগুলো শুনে আমার চোখে পানি এসে গেল, কিন্তু আমি ভয় পেলাম না। মনে হচ্ছিল এভাবে হার মানলে জীবন শেষ, বাঁচার জন্য লড়তে হবে। একদিন বাজারে যাওয়ার সময় আমি দেখলাম এক বাংলাদেশি চালক গাড়ি পার্ক করে আছে। হঠাৎ সাহস করে আমি তার কাছে গেলাম এবং ফিসফিস করে বললাম, আপনি বাংলাদেশি, আমাকে সাহায্য করতে পারেন? সে প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু আমি সব খুলে বললাম, আমার কষ্ট আর বিপদের কথা। সে আমার কথা শুনে বুঝলো আমি সত্যি সমস্যায় আছি। সে বলল, দ্রুত তোমাকে এম্বাসির কাছে নিয়ে যেতে হবে, আমি চেষ্টা করব তোমার জন্য ব্যবস্থা করার। নতুন আসার আলো। সে আমাকে ফোন দিয়েছিল এম্বাসির সাথে যোগাযোগের জন্য। এম্বাসির লোক বলল, ধৈর্য ধরো, আমরা ব্যবস্থা করছি তোমার ফিরে যাওয়ার। আমার চোখে নতুন আশার আলো জেগে উঠলো। মনে হলো একদিন আবার ফিরে যাব, আমার মায়ের কাছে, আমার ভাইয়ের কাছে। বিপদের নতুন রূপ। কিন্তু এদিকেও বিপদ কম ছিল না। কফিলতার ছেলে কণ্ঠে আরো বেশি কড়াকড়ি আনলো। তারা বুঝতে পারলো আমি পালানোর পরিকল্পনা করছি। হঠাৎ একদিন ছাইদ এসে চিৎকার করে বলল, তুমি আবার ফোন করেছো, এটা মেনে নেওয়া হবে না। তারপর আমাকে বেধড়ক মারার হুমকি দিল। আমি কেঁদে বললাম, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তারা হাসলো, যেন আমি খেলনা। সন্ধ্যা নামতে ঘরে একটা অদ্ভুত চাপ নেমে আসতো। কফিল আর তার ছেলে ছাইদ আরো কড়াকড়ি নিয়ে আসতো, যেন আমার জীবনের প্রতিটা দিন হবে এক একটা নতুন লড়াই। কিন্তু আমার ভিতরে ছিল একটাই আশা, মুক্তি, সাহস জোগানো বন্ধু। বাড়ির পাশে কাজ করা বাংলাদেশি মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম। তারা আমার মতো অনেকেই সেখান থেকে পালানোর স্বপ্ন দেখত। তারা আমাকে বলল, নাহিদা, তোমাকে একদম ধীরে সুস্থে কাজটা করতে হবে। হঠাৎ কোনো ভুল করলে কফিল গিয়ে পুলিশে দিতে পারে। তারা আমাকে হেল্পলাইন নম্বরগুলো স্মরণ করিয়ে দিল আর বলল প্রয়োজনে এগুলো গোপনে ব্যবহার করতে। নিরাপদ সময় খোঁজা। আমি দিন রাত নজরদারি এড়ানোর জন্য পরিকল্পনা করলাম। কখন ফোন করব, কখন পালানোর চেষ্টা করব। রাতে যখন সবাই ঘুমায় তখন মোবাইল লুকিয়ে রেখে এম্বাসির হেল্পলাইন নম্বরে ফোন করতাম। তারা আমাকে বারবার বলতো, ধৈর্য ধরো, আমরা ব্যবস্থা করছি, তোমার ঠিকানা জানি, দ্রুত তোমাকে সাহায্য পাঠাবো। কফিলের সন্দেহ ও চাপ। কিন্তু কফিল বুঝতে পারলো আমি কাউকে ফোন করছি। সে আরো সতর্ক হয়ে উঠলো। ঘরে ক্যামেরা বসানোর হুমকি দিল। বলে, এখানে তোমার কোনো স্বাধীনতা নেই। সে এমনকি আমার মোবাইলে একবার বাজিয়ে আমাকে বলল, দেখে নাও তোমার ফোনে কারা ফোন করেছে। তবে আমি চুপ করেছিলাম। আমার ভিতরে এক অদ্ভুত লড়াই চলছিল, ভয় আর আশা নিয়ে, দুটোর সঙ্গে সঙ্গে। একদিন আমি বাংলাদেশি ড্রাইভারের সাথে যোগাযোগ করলাম। তার কাছে বললাম আমাকে মুক্ত করে দিতে হবে, আমার জীবন বিপদে আছে। সে বলল, একটা সুযোগ আসবে, তখন পালাতে হবে। পালানোর দিন ঠিক হলো যখন কফিলের স্ত্রী বাইরে গিয়েছিল আর কফিল একটু দূরে কোথাও কাজের জন্য গিয়েছিল। সেদিন রাতের অন্ধকারে আমি মুঠোফোন লুকিয়ে নিয়ে প্রস্তুত ছিলাম পালানোর সেই রাত। রাত 8টা বাজতেই আমি ধীরে ধীরে দরজা খুলে বের হলাম। রাস্তায় সাঁতরে যাওয়ার মতো ঠান্ডা, কিন্তু আমার হৃদয় জ্বলে উঠছিল মুক্তির আশায়। ড্রাইভার অপেক্ষা করছিল গাড়ি নিয়ে। আমি দ্রুত তার গাড়িতে উঠলাম, যেন জীবনটাই ওর হাত ধরে বাঁচবে। বাধা ও চ্যালেঞ্জ, কিন্তু পালানোর পথে অনেক বাধা ছিল। রাস্তার এক মোড়ে কফিলের ছেলে সাইদ হঠাৎ এসে দাঁড়িয়ে আমার পথ আটকালো। সে চিৎকার করে বলল, তুমি পালাতে পারবে না। ড্রাইভার দ্রুত গাড়ির গতি বাড়ালো আর আমি ভয়ে কাঁপছিলাম। কিন্তু আমি জানতাম
একবার মুক্তি পেলে আর পিছনে ফিরে তাকাবো না। গাড়ি পৌঁছালো এম্বাসির অফিসের সামনে। আমি ভয়ে কম্পমান হাতে দরজা খুলে ভিতরে ঢুকলাম। তারা আমাকে নিরাপদ স্থানে নিয়ে গেল, আমার জামা কাপড় বদলে দিল, খাবার দিল। প্রথমবারের মতো অনুভব করলাম আমি একাই নয়, কেউ আছে আমার জন্য। পরিবারের সাথে যোগাযোগ। কিছুদিন পর আমি মায়ের সাথে ফোনে কথা বললাম। কেঁদে কেঁদে বললাম আমার দুঃখ কষ্ট আর মুক্তির গল্প। মা বলল, আমার মেয়ে তুমি বেঁচে আছো, এটাই বড় কথা। এখন আরো সাবধানে থেকো, জীবন আবার শুরু করো, একটি নতুন শুরু। আমি জানতাম আমার মুক্তি শুধু আমার জন্য নয়, আরো অনেক মেয়ের জন্য একটা বার্তা। যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে তাদেরকে আমি বলতে চাই, যে দেশে যাও ভালোভাবে যাচাই করো, দালালদের কথায় কান দিও না, নিজের সতর্কতা বাড়াও। সৌদি আরব থেকে ফিরে আসা আমার জীবনের সবচেয়ে কঠিন আর আশার অধ্যায় ছিল। প্লেনের উঠোনে দাঁড়িয়ে আমি ভাবছিলাম কতটা পরিবর্তন হয়েছে আমার মনে। সেই ভয়, কষ্ট, নির্যাতন সবকিছু এখন আমার সঙ্গে। আমি বেঁচে আছি, ঘরে ফেরার অনুভূতি। ঘরে প্রবেশ করতেই মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ভাইয়েরা চুপচাপ দাঁড়িয়েছিল। মা বলল, তুমি ফিরে এসেছো, এটাই বড় কথা, আমরা তোমার জন্য গর্বিত। আমি শুধু কাঁদছিলাম, আর কিছু বলতে পারছিলাম না, নিজের কাহিনী বলার সাহস। একদিন আমি গ্রামের মিটিংয়ে গিয়ে সকলের সামনে আমার অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমি বললাম সৌদি যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা আমি নিজে অনুভব করেছি। দালালের মিষ্টি কথায় কেউ যেন ভুল পথে না যায়। অনেকেই শুনে অবাক হয়েছিল, কেউ কেউ কান্নাও করেছিল। আমি বললাম, আপনারা বিশেষ করে মেয়েরা যেখানেই কাজ করতে চান সতর্ক থাকবেন, নিরাপত্তার জন্য আগাম পরিকল্পনা করবেন। মেয়েদের জন্য সতর্কবার্তা। আমি গ্রামের মেয়েদের বললাম, বিদেশ যাওয়ার আগে ভালো করে যাচাই করুন, দালালের কথায় কান দিবেন না, নিজের এবং পরিবারের জন্য সবসময় সচেতন থাকুন। যদি কখনো বিপদে পড়েন সাহস করে সাহায্য চাইবেন। নতুন জীবন করার পরিকল্পনা। ঘরে ছোট একটা কক্ষকে অফিসে রূপান্তর করার স্বপ্ন দেখলাম। মেয়েদের জন্য একটা নিরাপদ স্থান হবে, যেখানে তারা কাজ শেখাবে, পরামর্শ দিবে। আমি বললাম, যারা আমার মতো কষ্টে ভুগেছেন তাদের জন্য একটি আশ্রয়। আমার গল্প শুধু আমার নয়, হাজার হাজার মেয়ের গল্প, যারা দূরদেশে গিয়ে নিপীড়নের শিকার হয়। আমি আশা করি আমার কষ্টের কথা সবাই শুনবে, আর কেউ যেন আমার মতো ভুগে না। জীবন কঠিন হলেও সাহস আর সচেতনতা দিয়ে আমরা নিজেকে বাঁচাতে পারি। নিজের জীবন নিজের হাতেই। সাহসী হও, সচেতন হও, বাঁচো।